মুভি তো অনেকেই দেখেন। আজকে আমি আপনাদেরকে বলবো এই মুভিটা লাস্ট অবধি দেখবেন। মুভির শুরুতেই আমাদের আদি এবং মীরা নামের একটি কাপলকে দেখানো হয়। তারা গাড়ি করে কোথাও যাচ্ছিল। যেহেতু রাতের বেলা ছিল, পুরো রাস্তা ফাঁকা ছিল। সাইড থেকে হুট করে একটি ট্রাক এসে তাদের গাড়িকে অ্যাক্সিডেন্ট করে বসে। অ্যাক্সিডেন্টের সময়টা তাদের কাছে মনে হচ্ছিল যে থেমেই গিয়েছে। আদি তার ওয়াইফ মীরার দিকে দেখছিল। আদি মীরাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু শেষ রক্ষাটা আর হয় না। মীরার মাথা গিয়ে গাড়ির দরজায় লাগে, এতে মীরা অনেক ব্যথা পায়। এখানে আমরা দুইজনকেই পড়ে থাকতে দেখি। অ্যাক্সিডেন্টে কি হয় বা তারা কি বেঁচে আছে কি না, এটা আমি আপনাদের কিছুক্ষণের মধ্যেই বলছি। সিন শিফট হয়ে আমাদের তাদের দুইজনকেই একদম সুস্থ দেখানো হয়। তারা তাদের নর্মাল লাইফেই ছিল। এতে আমরা বুঝতে পারি তাদের অ্যাক্সিডেন্টে তেমন কোনো ক্ষতি হয়নি। তবে একটা ক্ষতি হয়েছিল, মীরা সব কিছু ভুলে যেত। তার কোনো কিছুই মনে পড়ে না। সে সকালে কি করেছে এটা সে বিকেলেই ভুলে যায়, আর বিকেলে সে কি করেছে রাতে সেটা ভুলে যায়। সকালে ঘুম থেকে উঠেই সে তার দুই বাচ্চাকে স্কুলে রাখতে যায়। স্কুলে পৌঁছে সে ভুলে যায় যে তার বাচ্চাদেরকে কি সেই স্কুলে পাঠিয়েছে কিনা। তখন সে কনফিউজ থাকে যে সে হয়তো তার বাচ্চাদেরকে স্কুলই পাঠায়নি। তখন সে দৌড়ে চলে যায় তার বাসার কাজের লোকের কাছে, গিয়ে জিজ্ঞাসা করে, আমার ছেলে মেয়ে কি স্কুলে চলে গিয়েছে? কাজের মহিলা বলে যে হ্যাঁ, চলে গিয়েছে। তারপরও তার মনে পড়ছিল না, যার কারণে তার বিশ্বাস করতে একটু কষ্ট হচ্ছিল। সে তার বাসা পুরোটা খুঁজতে শুরু করে তার ছেলে মেয়েকে। তারপর সে আবার তার কাজের মেয়েকে জিজ্ঞাসা করে, সত্যিই তো আমার বাচ্চারা স্কুলে গিয়েছে? তখন সে বলে যে হ্যাঁ, আপনার বাচ্চারা অলরেডি স্কুলেই আছে। প্লিজ ম্যাম, আপনি চিন্তা করবেন না। তারপর মীরা চলে যায় পেন্টিং করতে। এখানে আমরা বুঝতে পারি মীরা পেন্টিং করতে অনেক পছন্দ করত, আর এটা তার পেশাও ছিল। মীরা সবসময় একই ধরনের পেন্টিং করত। যেহেতু মীরা কোনো কিছু মনে রাখতে পারতো না, যার কারণে সে প্রতিনিয়ত একই ধরনের পেন্টিং করত। মীরাও খুব ভালোভাবে জানতো যে সে সব কিছু ভুলে যায়, তার কোনো কিছু মনে থাকে না। ওই অ্যাক্সিডেন্টের পর থেকেই তার সাথে এই ঘটনাগুলো ঘটে আসছে। সে বুঝতে পারতো, যার কারণে সে প্রতিদিনই পেন্টিং আঁকার চেষ্টা করত। আর প্রতিদিন সে একই ধরনের পেন্টিং বানাতো। পেন্টিংটি বানানোর পর সে বিক্রি করার জন্য তার ড্রাইভারের কাছে যায়। ড্রাইভারটি ছিল তার কাজের মহিলা পূজারী। মীরা আর্ট গ্যালারিতে যায়। অবাক করা বিষয় হচ্ছে মীরার পেন্টিংটা কেউ একজন কিনে নিয়ে যায়। কিছুক্ষণ পরই আমরা জানতে পারি এটা আর অন্য কেউ না, তার হাজবেন্ড ছিল। তার হাজবেন্ড তার পেন্টিংগুলো কিনে এনে তার একটি ফার্ম হাউসে রাখতো। এখানে আমরা বুঝতে পারি মীরার হাজবেন্ড মীরাকে অনেক বেশি ভালোবাসতো, যার কারণে তার পেন্টিংগুলো সেই টাকা দিয়ে কিনে এনে রাখতো। বাসার এই পরিস্থিতি দেখে আমরা বুঝতে পারি যে মীরার অবস্থা তেমন ভালো ছিল না। সে বিশেষ করে তার বাচ্চাদের প্রতি কিছুটা দুর্বল ছিল। রাতের বেলায় মীরা যখন ঘুমিয়েছিল, তখন সে ফিল করে তার পিছনে কেউ আছে। যখন সে উঠে দেখতে যায় তার পিছনে কে আছে, তখন আমরা বুঝতে পারি তাদের বাসায় চোর ঢুকেছিল। হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই উঠে পড়ে। তারা চোরকে তাড়ানোর চেষ্টা করে, আর চোর পালিয়ে যায়, তারা ধরতেও পারে না। চোরকে তাড়ানোর সময় আদি ব্যথা পায়, আর চোরগুলো মীরার গলার একটি চেইনও চুরি করে নিয়ে গিয়েছিল। আদি বুঝতে পারে এই জায়গাটা তাদের জন্য সেফ না। তারা বাসায় সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করে। পরদিন আদি মেকানিক্স নিয়ে আসে ক্যামেরা ফিটিং করানোর জন্য। তখন সে মীরাকে বলে, মীরা, গিয়ে জুস নিয়ে আসো সবার জন্য। মীরা যখন রান্নাঘরে জুস আনতে যায়, সে ভুলেই গিয়েছিল সে কী জন্য রান্নাঘরে এসেছে। সে কোনো কিছুই মনে করতে পারে না। যখন মেকানিক্সগুলা তার কাছে আসে, সে তাদেরকে চোর মনে করে ছুরি দিয়ে আঘাত করতে চায়। তার অবস্থা এতই খারাপ ছিল যে সে তার হাজবেন্ডকেও চিনতে পারছিল না। বাধ্য হয়ে তার হাজবেন্ড তার সামনে আসে। আদিকে সে দেখতে না পারায় আদির উপর হামলা করতে গেলে আদি তাকে জোরে থাপ্পড় দিয়ে বেহুশ করে রাখে। এখানে বুঝতে পারি যে মীরার অবস্থা খুবই খারাপ ছিল। পরদিন মীরা যখন সজাগ হয়, আমরা বুঝতে পারি মীরার কোনো কিছুই মনে নেই। কিছুক্ষণ আগে সে যে ঘটনাগুলো ঘটিয়েছিল সবকিছুই সে ভুলে যায়। তার হাজবেন্ড তার ফোন থেকে তার পেন্টিং এর পিকচারগুলো রিমুভ করে দেয়, যাতে তার এই বিষয়টা মনে না থাকে। ফোন থেকে যদি পেন্টিং ডিলিট হয়ে যায়, তাহলে এইগুলো সে ভুলে গিয়ে নতুন কোনো পেন্টিং অত বানাতে পারে। যেহেতু সে সবকিছু ভুলে যেত, তাই হয়তো নতুন কোনো কিছু চিন্তা করতেও পারে। পরদিন এমনই হয়, সে নতুন একটি পেন্টিং তৈরি করে। পেন্টিংটি ছিল একটি সূর্যমুখীর বাগান। পেন্টিংটি দেখে সে নিজেও অনেক খুশি হয়, সাথে তার বাচ্চাদেরকেও দেখায়। এখানে তার একটি ভিশন আমরা দেখতে পাই। সে স্বপ্নে দেখতে পায় অনেক বড় একটি সূর্যমুখীর বাগান। বাগানে দিয়ে একটি মেয়ে হাঁটছিল, আর সে ওই মেয়েটির কাছে যেতে চায়।
তখনই সিন শিফট হয়ে আমাদের কারেন নামের একজন পুলিশ অফিসারকে দেখানো হয়, যে কিনা একটি মামলার তদন্ত করতে এসেছিল আদিদের বাসায়। সে একটি মেয়ের পিকচার দেখিয়ে বলে, এই মেয়েটি গুম হয়ে গিয়েছে। এই মেয়েটিকে আমরা আপনাদের ওয়াইফের সাথে দেখতে পাই। মেয়েটির লাশ একটি সানফ্লাওয়ার গার্ডেন থেকে পাওয়া গিয়েছে। সানফ্লাওয়ার গার্ডেন জুড়ে মীরাও চিন্তা করছিল। তখন তাকে কারণ প্রশ্ন করে যে আপনারা কি এই মেয়েকে চিনেন? তখন তার আবারও মনে পড়ে যায় ওই দিনের কথা। মীরা সানফ্লাওয়ার গার্ডেনে ওই মেয়েটিকেই দেখেছিল, আর তার সাথে অন্য একজন মহিলা ছিল। সে যখন কারেনকে বলে যে আমি ওই মেয়েকে দেখেছি, ওই মেয়ের সাথে অন্য একজন মহিলা ছিল, তখন সে জিজ্ঞাসা করে মহিলাটি কে ছিল, আপনি মনে করার চেষ্টা করুন। তখন মীরা তার কাজের মেয়ে পূজার কথা বলে। তখন কারেনের সন্দেহ হয় পূজার উপর। সে পূজাকে সিদ্ধান্ত নেয়। তারপর সে পূজাকে ডাকার কথা বলে বলে যে পূজার সাথে আমাকে কথা বলিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। পূজা যখন থানায় আসে তখন সে বলে যে ওই দিন তো আমি শহরের বাহিরে ছিলাম, তাহলে আমি কিভাবে খুন করতে পারি? তদন্তে উঠে আসে যে সে আসলেই ওই দিন এলাকার বাহিরে ছিল। সে চাইলেও খুনটি করতে পারতো না। তখন আদি এখানে চলে আসে। আদি বলে যে আমার ওয়াইফের মাথায় সমস্যা আছে। তখন কারণ বুঝে এখান থেকে চলে যায়। পরদিন নিউজে মীরা দেখতে পায় তাদের বাসায় যে চুরি করতে এসেছিল ওই চোরটির মৃত্যু হয়েছে, আর ওই চোরের পাশ থেকে তারই গোল্ডেন চেইনটি পাওয়া গিয়েছে। পুলিশ তাদের কাছে চেইনটি রেখে দেয় তদন্তের জন্য কাজে আসবে বলে। অন্যদিকে আমরা মীরাকে দেখতে পাই তার গোল্ড চেইন যে চুরি হয়ে গিয়েছে এটা তার মনেই ছিল না। সে তার কাজের মহিলাকে জিজ্ঞেস করে আমার গোল্ড চেইনটি কোথায়। মীরা পূজাকে নিয়ে তার পুরো বাড়ি গাড়ি যা যে জায়গায় যেত সব জায়গা খুঁজতে শুরু করে। সে টেনশনে পড়ে যায় তার গোল্ড চেইন নিয়ে। তখন সে পূজাকে জিজ্ঞাসা করে কিছুদিন আগে গাড়ি কোথায় কোথায় গিয়েছিল। তখন পূজা বলে যে স্যার বলেছিলেন গত সপ্তাহে উনি কার ওয়াশের জন্য দিয়েছিলেন, ওই জায়গায় গেলে আমরা হয়তো কোনো তথ্য পেতে পারি। তখন তারা কার ওয়াশ অফিসে চলে যায়, আর গিয়ে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারে যে আসলেই ওই দিন কার ওয়াশের জন্য কেউ আসেনি, আর আদি এক সপ্তাহ আগে তার গাড়ি ওয়াশও করেনি। মীরার আদির ওপর কিছুটা সন্দেহ হয়। সে মনে মনে ভাবতে শুরু করে আদি কেন আমাকে মিথ্যা কথা বলল যে গত সপ্তাহে সে কার ওয়াশ করিয়েছে। ড্রাইভারটি বাহিরে বের হয়ে যখন একটি লোককে জিজ্ঞাসা করে এই গাড়িটিকে কি বন্ধু তুই এই রাস্তা দিয়ে যেতে দেখেছিস? তখন লোকটি বলে হ্যাঁ, ওই গাড়িটি আসলে হসপিটালের দিকে গিয়েছিল ওই দিন রাতের বেলায়। আমি তখন হসপিটালেই ছিলাম, চল আমি তোকে সিসিটিভি ফুটেজগুলো দেখাই। তখন আমরা দেখতে পাই তারা গিয়ে সিসিটিভি ফুটেজ দেখতে পায়, আর ফুটেজে ছিল মীরা গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিল। তার মানে কি মীরা গাড়ি চালাতে পারে? এটা দেখে মীরাও শক খায়, কারণ আজ পর্যন্ত তাকে আদি বলেছিল সে গাড়ি ড্রাইভই করতে পারে না। তাহলে কেন সে তাকে এতদিন যাবৎ মিথ্যা কথা বলল? এই প্রশ্নগুলো মীরাকে ভিতরে ভিতরে খেয়ে যাচ্ছিল। সে কি করবে কোনো কিছুই বুঝতে পারে না। আজ সে সিদ্ধান্ত নেয় আদিকে সবকিছু বলে দিবে। আদি যখন আসে সে বলতে যাবে তখনই আদি তাকে বলে তোমার হারিয়ে যাওয়া স্বর্ণের চেইনটি আমি খুঁজে পেয়েছি, এই নাও তোমার স্বর্ণের চেইন। এখানে আমরা বুঝতে পারি আদি আসলে একটি নকল চেইন তার জন্য নিয়ে এসেছে। আসল চেইনটি তো ছিল পুলিশের কাছে। মীরা আদিকে তার প্রত্যেকটি সন্দেহের কথা বলতে শুরু করে। বলে আমি কার চালাতে পারি এটা তুমি কেন আমাকে আগে বলনি? প্লাস আমার যে স্বর্ণের চেইনটি চুরি হয়েছে এটাও তুমি আমাকে বলনি। কেন আমার কাছ থেকে তুমি সবকিছু লুকিয়ে রাখছো, প্লিজ বলো। তখন আদি বলতে শুরু করে তুমি যেহেতু শুনতে চাও তাহলে শুনো। ওই দিন রাতে যখন আমাদের বাসায় চুরি হয়েছিল, চোর আমার উপর আঘাত করেছিল। তখন আমি অনেক আহত হয়ে যাই। গাড়ি ড্রাইভ করে যখন আমি হসপিটালে যাচ্ছিলাম তখন আমি বেহুশ হয়ে যাই। তারপর তুমি ড্রাইভ করে আমাকে নিয়ে হসপিটালে যাও। কিছুদিন পর তুমি এটাও বলে যাও তোমার স্বর্ণের চেইন হারিয়ে গিয়েছে। সাথে তুমি যে ড্রাইভ করতে পারো এটাও তোমার মনে ছিল না। আমি মনে করাইনি, মনে করেছিলাম যে হয়তো তুমি যদি কোনোদিন গাড়ি নিয়ে বাইরে বের হয়ে যাও, পরে যদি তুমি আর বাসায় না ফিরতে পারো, কোথাও হারিয়ে যাও, যেহেতু তোমার কোনো কিছু মনে থাকে না, এই জন্য আমি তোমাকে কোনো কিছুই মনে করিয়ে দিতে চাই না। এছাড়া আর কোনো কারণ ছিল না। আপনাদের কাছে তো বিষয়টা ক্লিয়ার, তাই না? অন্যদিকে কারণ তার সহকর্মী আঞ্জলিকে নিয়ে নতুনভাবে এই মামলাটির তদন্ত করতে শুরু করে। তদন্তে এবার আপনারা বেশিরভাগ সময় আঞ্জলিকেই দেখতে পারবেন, কারণ এই মামলাটা নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিল। এই মামলাটির কোনো সমাধানই সে খুঁজে বের করতে পারে না। আঞ্জলি আর কারণ মিলে আদিকে প্রশ্ন করতে শুরু করে। তখন আদি বলে যে আমি আমার ওয়াইফকে কোনো কিছুই বলতে চাই না, কারণ সে সবকিছু ভুলে যায়। প্রত্যেকটি মামলার সাথেই মীরা জড়িত ছিল, যার কারণে আদিকে এনে আবারও প্রশ্ন করা হলে সে একটি টুইস্ট রিভিল করে বলে আমাদের কোনো বাচ্চাই নেই।
সে যেই বাচ্চাগুলোকে ইমেজিন করে সেগুলো তার মনের কল্পনা, এছাড়া আর কোনো কিছুই নেই। আসলে আমি তাকে সত্যটা বলতে চাই না। যদি সে সত্যটা জানতে পারে, হয়তো কোনো ঝামেলা করতে পারে। এই জন্য আমি তাকে কোনো কিছুই বলি না। আঞ্জলি তার সাথে তার ফার্ম হাউসে যায়। আদি যখন আঞ্জলিকে তার ফার্ম হাউসে নিয়ে যায়, তখন সে এই ফার্ম হাউসটি দেখে কিছুটা ভয় পায়। তখন সে এই পেন্টিংগুলো দেখেও অবাক হয়, জিজ্ঞাসা করে, আপনি এই পেন্টিংগুলো কেন কিনেন? তখন সে বলে, আমার ওয়াইফকে খুশি রাখার জন্যই আমি পেন্টিংগুলো কিনি। কিন্তু সে অবাক দৃষ্টিতে আঞ্জলির দিকে তাকিয়ে থাকে। এটা আসলে একটু রহস্যজনক ছিল। কিন্তু আঞ্জলি সবকিছু বুঝতে পারায় খুব তাড়াতাড়ি ওই জায়গা থেকে বেরিয়ে আসে। তারপর আদিও বাসায় চলে যায়। আদি খাটের নিচে কিছু পেপার পড়ে থাকতে দেখে। আদি পেপারগুলো হাতে নিলে বুঝতে পারে যে মীরা ইদানিং যে জিনিসগুলো জানছে সে সব কিছু কাগজে নোট করে রাখছে, যাতে পরবর্তীতে ওই নোটগুলো দেখে সে সবকিছু বুঝতে পারে। নোটে লেখা ছিল, বাস্তবে আমার কোনো বাচ্চা নেই, বাচ্চাগুলো শুধুমাত্রই আমার কল্পনায়। এসব কিছু দেখে আদি কিছুটা চিন্তিত হয়ে যায়। এখানে আদির চিন্তিত হওয়ার তো কোনো বিষয় ছিল না। তার ওয়াইফ সত্যটা জেনে গেছে, তার তো আরও খুশি হওয়ার কথা ছিল। তখন তার মনে পড়ে যায় সে এই বিষয়গুলো শুধুমাত্র আঞ্জলির সাথে শেয়ার করেছিল। তার মানে কি তার ওয়াইফের সাথে আঞ্জলি দেখা করেছে আর সে এই বিষয়গুলো তাকে জানিয়েছে? তখন সে এই চিরকুটটি তার হাতের মুঠোয় রেখে দেয়, যাতে পরবর্তীতে এটা মীরার হাতে না পড়ে। যদি এটা মীরার হাতে পড়ে যায় তাহলে তো মীরা সত্যটা জেনে যাবে। কেন আসলে সে মীরার কাছ থেকে সব সত্য গোপন করছিল? আদি কেনই বা তার ওয়াইফকে সুস্থ হতে দিতে চাচ্ছিল না? আসলে এর পিছে রহস্যটা কি? এটা জানতে হলে আমাদেরকে চলে যেতে হবে আদির ফ্ল্যাশব্যাকে, যেখানে আমরা আদির নানার ঘটনা দেখতে পারবো। নর্মাল বাচ্চাদের মতো আদি বড় হয়নি। আদি বড় হয়েছিল তার নানার বাসায়। আদির মা একটি ছোট জাতের ছেলেকে বিয়ে করায় আদির নানা তাদেরকে আলাদা করে দিয়ে আদির বাবাকে অনেক মারধর করে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। আদি আর তার মাকে তার কাছেই রেখে দেয়। আদির নানাকে আদি অনেক ভালো মানুষ মনে করত। তবে আদির নানা একদমই ভালো মানুষ ছিল না। আদি তার নানাকেই অনুসরণ করত, মনে করত হয়তো সে অনেক ভালো মানুষ। একদিন রাতে আদি খেয়াল করে তার নানা কিছু মেয়েকে ও তুলে নিয়ে আসে আর তাদেরকে একটি রুমে এসে রেপ করে। রেপ করার পর ওই মেয়েগুলোকে সে আবার মেরে মাটি চাপা দিয়ে দেয়। আদি এই কাজগুলোকেই অনুসরণ করত। সে মনে করত তার নানা যেই কাজগুলো করছে এই কাজগুলো হয়তো ভালো কাজ। আদি নানা প্রতিনিয়তই একজন মেয়ে নিয়ে আসতো আর ওই মেয়েগুলোকে মেরে ফেলতো। গ্রামের অধিকাংশ মেয়েদের সাথেই সেম ঘটনা ঘটেছিল। সে যেহেতু গ্রামের অনেক প্রতাপশালী লোক ছিল, যার কারণে তার বিরুদ্ধে কেউ কিছুই বলতে পারতো না। আদি তার নানাকেই অনুসরণ করত। আসলে ঘটনাটি কি এটা আমাদের দেখানো হয় না। সিন শিফট হয়ে আমাদের মীরাকে দেখানো হয়। মীরা তার কাজের মেয়ের সাথে কথা বলছিল। তখন তার মনে পড়ে যায় আঞ্জলিকে তো সে কাল থেকে দেখছে না। আঞ্জলি তাহলে কোথায় আছে? তখন সে তার কাজের মেয়ে পূজাকে বলে, আমার না সন্দেহ হচ্ছে আদির উপর। তারা তিনজন মিলে আদির রুমে চলে যায়। গিয়ে দেখতে পায় আঞ্জলি ওই জায়গায় বাঁধা অবস্থায় রয়েছে। আদি তাদেরকে আসতে দেখে সে চিন্তায় পড়ে যায়। তখন তাদেরকে ভিতরে আনে আর বন্দি করে রাখে। তারপর সে পূজার হাজবেন্ডকে নির্মমভাবে হত্যা করে। তারপর সে পূজা আর মীরাকে খুব বাজেভাবে মারে আর তার বেসমেন্টে নিয়ে যায়। বেসমেন্টে নিয়ে যাওয়ার পর সে দুইজনকেই বেঁধে রেখে দেয়। এখান থেকে আমরা বুঝতে পারি আদিও সেম ধরনেরই লোক ছিল। সে তার নানার মতো লোকেদের আনতো আর তাদের সাথে খারাপ কাজ করে তাদেরকে মেরে ফেলতো। আদি মনে মনে ভাবে যদি এইভাবেই চলতে থাকে তাহলে সে খুব তাড়াতাড়ি ধরা পড়ে যাবে। তখন সে নতুন প্ল্যান বানায়। যেদিন তাদের অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টে তার কোনো কিছু না হলেও মীরা তার মাথায় আঘাত পেয়েছিল, যার কারণে তার স্মৃতিশক্তি কমে যায়। আদি মীরাকে প্রচণ্ড মারতো। সে মনে মনে ভাবে তাকে বশে নিয়ে আসবে, যার কারণে তাকে মেরে ঘরবন্দি করে রাখতো। কিছুক্ষণ পর তার আবারও হোশ ফিরাতো। তারপর তাকে আবার মারতো। এইভাবে কন্টিনিউ তাকে মারতে থাকে। মারার এক পর্যায়ে সে আস্তে আস্তে সব কিছু বলতে শুরু করে। যখন সে পানির নিচে মীরাকে আধা ঘন্টা করে রাখতো তখন সে আগে ঘটে যাওয়া সব ঘটনা ভুলে যেত। এইভাবেই সে মীরাকে তার বশে নিয়ে আসে। মীরা তখন আদিকে জিজ্ঞাসা করে, তুমি আমাকেই কেন বেছে নিলে? আমার সাথে এমনটা কেন করলে? তখন সে উত্তর দেয়, আমার মেয়েদেরকে মারার অনেক শখ। মেয়েদেরকে মেরে আমি আমার জংলি জানোয়ারদের খাওয়াই। তখন আমরা দেখতে পাই সে জংলি কুকুর এবং শুয়োর ফেলে রেখেছিল আর ওইগুলোকে মেয়েদের মাংস খাওয়াতো।
আদি বলে আমি সরাসরি যদি কোনো মেয়েকে কিডন্যাপ করতাম তাহলে আমি খুব সহজেই ধরা পড়ে যেতাম, যার কারণে আমি মীরার ব্যবহার করি। মীরাকে আমি সব কিছু ভুলিয়ে একটি অজানা রাস্তায় পাঠিয়ে দেই। যখন মেয়েরা তার সাথে ফ্রি হয়ে যায় তখন সে মেয়েদেরকে নীরব রাস্তায় বা আমাদের বাসায় নিয়ে আসে। যখন সে আমাদের বাসায় ওই মেয়েগুলোকে নিয়ে আসে তখন আমি ওই মেয়েগুলোকে বেহুশ করে নেই, বেহুশ করে আমার কাজে লাগাই। তারপর মীরাকে পানির মধ্যে আধা ঘন্টা রেখে দেই, তখন মীরা সব কিছু অটোমেটিকই ভুলে যায়। এইভাবেই আমি আমার কাজ চালিয়ে আসছিলাম এতদিন ধরে। আজ পর্যন্ত তার শিকার হয়তো অনেক মেয়েরাই হয়েছে। ওই দিন যখন কারণ সিসিটিভি ফুটেজে সব মেয়েগুলোর সাথে মীরাকে দেখতে পায় তখন তাদের সন্দেহ হয়। যখন তারা তদন্ত করতে চায় তখন বুঝতে পারে যে মীরা আসলে মেন্টালি সিক ছিল, তার ভুলে যাওয়ার রোগ ছিল। তখন তারা মীরাকে আর সন্দেহ করতে পারে না। মনে মনে ভাবে এই মেয়ের তো কোনো কিছু মনেই থাকে না, তাহলে সে কিভাবে মেয়েগুলোকে কিডন্যাপ করে নিয়ে মারবে। আসলে মূলত আদির এটাই প্ল্যান ছিল। মীরা যেহেতু মেন্টালি স্টেবল ছিল না, যার কারণে তাকে দিয়েই সে মেয়েগুলোকে কিডন্যাপ করাতো। আর পুলিশ তো তাকে এমনিতেই সন্দেহ করবে না। কিন্তু আমরা তো জানি কিছুদিন আগে তার সব কিছু মনে পড়ে গিয়েছিল, যার কারণে সে তার কাজের মহিলা এবং তার হাজবেন্ডকে নিয়ে চলে গিয়েছিল তার ফার্ম হাউসে। এখন আদি নিজে থেকেই সব কিছু স্বীকার করে নেয়। আদি যখন আঞ্জলিকে মারতেই যাবে তখন আঞ্জলি অনেক কষ্টে তার একটি হাত ছাড়িয়ে নেয়। তারপর সে তার উপর হামলা করে দেয়। তখন মীরা হাত ছাড়িয়ে একটি বন্দুক নিয়ে আদিকে গুলি করে দেয়। আদিকে গুলি করার পর আমরা দেখতে পাই এই জায়গায় কারণ চলে এসেছিল। পূজা কারণকে কল করে আনিয়েছিল, তাই কারণ তার টিম নিয়ে এসেছিল আর তিনজনকে সেফলি ফিরিয়ে নিয়ে যায়। এখানে আমরা জানতে পারি আজ অবধি আদি 14 জন মেয়েকে মেরেছিল, সাথে তাদের জিনিসপত্রগুলো সে সংগ্রহ করত। বলতে পারেন আদি এক ধরনের সাইকো ছিল। কিছু বছর পর আদির সাথে দেখা করতে আসে মীরা। এখানে আমরা বুঝতে পারি আদি আসলে মারা যায়নি, তার গুলি লাগার পরও সে জীবিত ছিল। মীরা এসে বলে আমার মতো যদি তুমিও সবকিছু আস্তে আস্তে বলতে শুরু করতে তাহলে কতই না ভালো হতো। এর মধ্যে দিয়ে এই মুভিটি শেষ করে দেওয়া হয়।